বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আমরা চলতরিৎ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের বিষয়গুলো দেখব। এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে এটি শ্রেণী সমবায়ের একটা চিত্র দেয়া আছে। কোষ যদি এরকম শ্রেণী সমবায়ে থাকে তাহলে এন সংখ্যক এই কোষ এখানে এন ই আকৃতিতে থাকবে, যেখানে এখানে আছে 4টি, তাহলে এন এর মান 4 হবে। এই যে যদি আমরা এখানে তার সূত্রটি নিয়োগ করি তাহলে এটা সূত্র হবে আই এস ইজ ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন আর। হ্যাঁ, এই জিনিসটাই যদি সমান্তরালে থাকে তাহলে এই এনটা তোমার হলো চলে আসবে হলো আর এর সাথে, এই আর এর সাথে এনটা চলে আসবে, এখানকার এনটা থাকবে না। আমি এটা দেখাচ্ছি তোমার পরে সমান্তরালের বেলায়। এই যে এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে এটা আছে, এখানে সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকার সুবাদে আমরা তার ওখানে এন এম দিয়ে মানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে এম দ্বারা। এম আর এন মূলত একই জিনিস, এটা হলো যত সংখ্যক পদ থাকবে সেটাকে কখনো এম দ্বারা কখনো এন দ্বারা এভাবে প্রকাশ করা হয়। সুতরাং সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ওখানে লেখা আছে হলো আই এস ইজ ইকুয়াল টু তোমার এন, আমি যদি এখানে এম দিয়ে লিখি তাহলে ধরো এম বাই হলো তোমার আর প্লাস এম। হ্যাঁ, এটাই হলো পার্থক্য। মিশ্র সমবায় যদি থাকে অর্থাৎ সমান্তরাল এবং শ্রেণী দুটোই আছে, তাহলে এর বিগ ফলাফল দাঁড়াবে এম আর এন এর গুণফল আকারে। মানে এর সম্পর্ক এন দ্বারাও থাকবে, ওই মানে সমান্তরাল এবং সিরিজ দুটেরই অপশন এখানে যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে মূল মানের যে ক্যালকুলেট অবস্থানটা সেটা এরকম, অর্থাৎ সূত্রটি এই টোটাল হলো এরকম, এটা তো এখন দেখো এই যে আমরা এম আর এন এই দুটার কিন্তু গুণফল, এবং এখানে দেখো এম এর সাথেও গুণ আছে, এন এর সাথেও গুণ আছে। তো এই মোটামুটি আমাদের এখানকার মূল অপশন গুলো। তো বিশেষ কন্ডিশন দেওয়া আছে, যদি এই শর্ত পালন হয় তাহলে সেক্ষেত্রে কোষে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। যা হোক, এগুলো হয়তো বিভিন্ন কম্পেয়ারেবল আলোচনা, ওগুলো আমি যাচ্ছি না। এখন এখানে অঙ্ক আছে তারণ বেগের, তারপর অন্য অন্য কিছু মনে হয় উদাহরণ দেওয়া আছে, একটু সময় পেলে।
সময় পেলে করো এগুলো। আমরা এখন কারশফের সূত্রে চলে আসছি। কারশফের সূত্রে এটা ফার্স্ট, এটি কোন বর্তনীতে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তার ক্ষেত্রে মৌলিক নীতিমালাগুলো নিয়ে ইনি মূলত কথা বলেন। তার মৌলিক নীতিমালা অনুসারে এই সূত্রের মূল থিমটা হলো এরকম যে প্রবাহ মাত্রা, রোধ এগুলো সমন্বিত অবস্থান থেকে বিদ্যুৎ প্রবাহ চললে সাধারণত জাংশনে তার একটা নীতি মেনে চলে, আর ওই বর্তনীতে তড়িৎচালক বল এবং তার প্রবাহগুলোর মধ্যে একটা রিলেশন, রোধগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি হয়। আমরা ফার্স্ট দেখবো হলো জাংশন নিয়ে। তো জাংশনে এখানে মূল উপপাদ্যের কথা হলো যে এই জাংশনে টোটাল বিদ্যুৎ প্রবাহের গাণিতিক যোগফল 0। কথাটা একটু জটিল মনে হতে পারে যে গাণিতিক যোগফল 0 এর অর্থটা কি। এটা হলো যে এই পয়েন্টে যতগুলো বিদ্যুৎ আসবে ঠিক ততগুলোই বের হয়ে যাবে। এটা এখানটা মূল ফোকাস। তো এখানেও ঠিক সেটাই দেওয়া হয়েছে, আশাগুলোকে প্লাস আর যাওয়াগুলোকে মাইনাস লিখে দেখো নিচের দিকে কিন্তু তাই করা হয়েছে, আশা সমান যাওয়া। এটা হলো কারশফের সূত্রের গাণিতিক রূপ বা মূল ব্যাখ্যা। এখন আমরা দ্বিতীয়টা দেখব যে যখন কোনো তড়িৎ সোর্স থেকে বিদ্যুৎ এটা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তোমার যেমন এই যে এখানেই আছে, খেয়াল করো, এখানে তড়িতের যে সোর্স সেটা আছে দুইটা, একটা দুইটা। তো একটার সাপেক্ষে আর একটা তড়িৎ কিন্তু বিপরীত, খুব ভালো করে খেয়াল করো। এখানে যদি বিদ্যুৎটা এইদিকে যায় তাহলে এখানকার বিদ্যুৎ এই দিকে যাবে, আর এই ব্যাটারির বিদ্যুৎ কিন্তু উল্টো দিকে যাবে। তাহলে এটার শক্তি যদি প্লাস হয় তাহলে এর শক্তি এখানে মাইনাস হচ্ছে। এই জায়গাটাই আমাকে বুঝতে হবে যে আর যদি দুটোই ব্যাটারি একই একই দিকে থাকতো তাহলে দুটোই প্লাস হতো। তাহলে আমি বলবো যে ওই তড়িৎ উৎসের যোগফল এটাও কিন্তু এক ধরনের যোগফলই। এটা মনে মনে ভাবো যে এখানে এর সাথে এটা যোগ হয়েছে, এই মাইনাস ইটা এদের নিচে দেওয়া আছে, সরি এদের নিচে দেওয়া আছে, আছে না? আচ্ছা, এখন তুমি যদি এই দিকের তড়িৎকে প্লাস ধরো, এই যে এই দিকের, বা এই তড়িৎ ঘুরে এই দিকে আসছে, এটাকে যদি প্লাস ধরো তাহলে এটা প্লাস, আর এটাও এই যে এটাও প্লাস, তাহলে এটার তড়িৎ কি উল্টো দিকে যাচ্ছে না? এটার তড়িৎ তাহলে মাইনাস হবে। দেখো এখানটাই আছে। অনেক সময় আমরা লিখি যে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে, ডানাবর্তী আর বামাবর্তী। দেখো ডানাবর্তী মানে দক্ষিণাবর্তী, এটা জানো কি? তুমি আমার ডান হাত, হ্যাঁ, আর তুমি আমার দক্ষিণ হস্ত, এটা এটার শব্দগত অর্থ কিন্তু একই। এর কারণ হলো মানুষ পূর্ব দিকে সূর্য দিকে ওঠে, সেই দিকে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টা বলে যে ডান হাত হলো দক্ষিণ হস্ত, বাম হাত হলো উত্তর হস্ত। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি হলো এই যে নিজ নিজ প্রবাহ এবং রোধের গুণফলের যোগফল আর এখানকার তড়িৎচালক বলের সমষ্টি, এই দুইটা পরস্পর সমান। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন এখানে দেওয়া আছে হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজের 4টি রোধকে এমন ভাবে সাজানো হয় যে 4টি সংযোগস্থলে বিদ্যুৎ, এই যে যেটা এখানে করা আছে, একটু দেখো,
যে ব্যাটারির সাথে কানেক্ট দেওয়া হয়েছে যে প্রান্তগুলোকে, ঠিক আছে, তো তার একটা হচ্ছে পি কিউ 1 2, এটা হলো 3, এটা হলো 4। এই অন্য দুইটা সংযোগস্থলের মাঝখানে তোমার এই যে ইয়ে দেওয়া আছে, গ্যালভানোমিটার দেওয়া আছে, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার ব্যাস, হ্যাঁ। এই মোটামুটি এখানকার বিষয়। এখন তো এক্ষেত্রে নীতিমালাটা কি? আমরা তো প্রমাণের দরকার আমাদের নেই। নীতিমালা হলো প্রথম রোধ ভাগ দ্বিতীয় রোধ সমান তৃতীয় রোধ ভাগ চতুর্থ রোধ, যেটা এখানে দেওয়া আছে। হুম। এই তো এখানকার ইয়েতে লেখা আছে, দেখো, এটা হুইস্টন ব্রিজ এর ক্ষেত্রে মূল নীতিমালা। এবং এটা ব্যবহার করে আমরা অজানা রোধ বের করতে পারি, অজানা রোধ বের করতে পারি, এবং অতি সহজেই সেটি ক্লিয়ার হয়েও যায়, এই বিষয়টা আর কি। তো হ্যাঁ, বুঝতে পারছি। অজানা রোধ বের করার সময় আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে তা হলো 4টে রোধ কিন্তু দেওয়া থাকে। একটু ভালো করে দেখো, এখানে ছেলে মেয়ে অঙ্ক করতে গিয়ে প্রথম বিভ্রান্তি হয় যে 4টে দেওয়া আছে, অঙ্ক করবো কেমনে। আসলে চতুর্থ রোধটা অসামঞ্জস্যপূর্ণ দেওয়া থাকে, এটা প্রয়োজনের তুলনায় হয় কম থাকে না হয় বেশি থাকে। আমাকে অঙ্ক করার সময় এই চতুর্থ রোধটাই বের করতে হয়। বের করতে হয়, হ্যাঁ, ওটাই যদি ওরা বলে দেয়। আর হ্যাঁ, যদি কম থাকে তাহলে শ্রেণীতে সমান্তরাল যুক্ত করতে হবে, আর যদি বেশি থাকে তাহলে সমান্তরালে যুক্ত করে রোধ কমাতে হবে। আর রোধ কমানোর হুম, উপায় হলো শ্রেণীতে যুক্ত করলে বেশি হবে, সমান্তরালে করলে কম হবে। এই মোটামুটি এখানকার। আমরা মনে হয় এখন চলে আসছি শান্টে, মোটামুটি শেষের দিকেই। শান্ট হলো হ্যাঁ, শান্তি। বাইপাস পথ, যে বাইপাস পথে তোমার প্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহের সময় বিদ্যুতের একটা বড় অংশকে আমরা আর এক দিক দিয়ে পাস করে দিই। আহ এটা আমি আলোচনার সুবিধার্থে একটা অনুপাত বলছি, যে 90% বিদ্যুৎ যদি আমি মনে করি যে এই বাইপাস পথ দিয়ে দেব, আহ সেই রকম একটা নীতিমালা নেই, কিন্তু এটি বানানো হয়। কেন করা হয়? সাধারণত এই গ্যালভানোমিটার, এটিকে অ্যামিটার বা ভোল্টমিটার যে হিসেবেই ব্যবহার করি, এর মধ্যে খুবই সূক্ষ্ম তার থাকে, এবং তারগুলো কুণ্ডলী পেঁচানো থাকে, এরকম করে কুণ্ডলী পেঁচানো থাকে। এবং কুণ্ডলী পেঁচানোর জায়গাতে আবেশ প্রক্রিয়াতে তোমার চুম্বক তৈরি হওয়াতে এটার একটা বিক্ষেপ হয়। এই বিক্ষেপটা আমরা এখানে কাটায় শো করি এবং তার মাধ্যমে প্রবাহ বা অন্যান্য রাশিগুলো নির্ণয় করে থাকি। এখন এই সূক্ষ্ম তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই তারটা দীর্ঘক্ষণ বিদ্যুৎ প্রবাহে গরম হয়ে যায়, এবং অনেক সময় এই তার পুড়ে যায়। আর এই তারে যেহেতু প্রচুর রোদ আছে, সুতরাং এর আউট গমিতে দেখা যায় যে বিদ্যুতের এক ধরনের প্রবাহ হ্রাস, অর্থাৎ আমাদের ক্ষতি হয়, সিস্টেম লস হয়। এই দুইটা, একটা হলো যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি, তাপের ফলে অবক্ষয়, আর আউটে গিয়ে ভোল্টেজের মান অনেক ড্রপ হয়। এই নানাবিধ অসুবিধা দূর করার জন্য করা হচ্ছে কি, এখানে বাইপাস পথ তৈরি করে দেওয়া হচ্ছে। এই পথের ভূমিকা হলো যে বিদ্যুতের একটা বড় অংশ এই বাইপাস পথে যাবে, যেখানকার রোধ খুবই কম। এখানে যে রোধটা দেওয়া হয়েছে এটা খুবই খুবই স্বল্প মানের একটি রোধ, এবং দিয়ে এটা করে দেওয়া হয়েছে। আমি আসলে 90% বলছি, এটা 90% না হয়ে 80% হতে পারে, ইভেন 95% হতে পারে। এটি নির্ভর করে যে কোম্পানি যে রোদ দিয়ে এই ধরনের কাঠামো তৈরি করবে তার উপর। কাজে এরকম কোনো বাইন্ডস নাই যেটা 90%ই হবে, আমি হিসাবের সুবিধার্থে বলতেছি শুধু। তো ধরা হচ্ছে ওই দিক দিয়ে 90%, এই দিক দিয়ে 10% বিদ্যুৎ পাসিং হয়। এই গ্যালভানোমিটারে যখন দাগ কাটা হয়, তখন এই দাগ কাটার সময় ওই 10 গুণ করে মান বেশি দেওয়া হয়। অর্থাৎ যদি হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে সেখানে লেখা থাকে 10 অ্যাম্পিয়ার। যদি হয় 5 অ্যাম্পিয়ার, সেখানে লেখা থাকে 50 অ্যাম্পিয়ার।
তার ফলে হুম মূল প্রবাহের 10 ভাগের 1 ভাগ যাওয়া সত্ত্বেও এখানে কিন্তু তার 10 গুণ প্রবাহ কিন্তু সে ঠিকই শো করে। এর ফলে এই যন্ত্রটিও নষ্ট হচ্ছে না, আবার এই যন্ত্রটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের খুব একটা পরিবর্তন আসতেছে না, কারণ প্রবাহের অতি সামান্য একটি অংশই যেহেতু এই দিক দিয়ে যাচ্ছে। সুতরাং এই উঁচু মানের রোধও কিন্তু এখানে প্রবাহের ক্ষেত্রে তেমন বাধা তৈরি করছে না। আশা করি এটি আচ্ছা না বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা, আমার এখানে এই প্রক্রিয়াটি দেওয়া আছে। এই যে এখানে যদি জি থাকে, দেখো আই জি হ্যাঁ সমান এখানে এস হবে, আর যদি এখানে আইএস থাকে হ্যাঁ তাহলে এখানে জি হবে, আর বাকি সব লেখা এক। 2 জায়গা খেয়াল করো, জি প্লাস এল ইন্টু আই, জি প্লাস এল। হ্যাঁ স্যার এই এ আইটা কিন্তু আসলে উপরে আছে, এটা গুলো নিচে না, এটা লব। হ্যাঁ উপরে গুণাকার হ্যাঁ, আছে লেখার স্টাইলে ওটা ওখানে লেখা হয়েছে, কিন্তু আবার যেন ওটা ভাবনানোর নিচের জিনিস। না তো আমাদের শান্ট প্রবাহের একটা নীতিমালা এখানে দেওয়া আছে, এটা একটু দেখেই আমরা। সেটা হলো অ্যামিটারের, মনে করতেছি যে কারেন্ট প্রবাহিত হয় 10 থেকে 100 অ্যাম্পিয়ারের মধ্যে, মানে সর্বনিম্ন 10, উপরে হলে 100। আমি চাচ্ছি এটা হাজার হাজার আচ্ছা উন্নত হোক। তাহলে কি করতে হবে, তাহলে এই পরিবর্তনটা আনতে হবে, এই যে এটা শান্ট প্রবাহটাকে এই নিয়ম অনুসারে চেঞ্জ করতে হবে। যদি আমি এই রকম ক্ষুদ্র মানের একটা শান্ট যদি সংযোগ করি এখানকার এই নীতিমালা মেনে, তাহলে তড়িৎ প্রবাহটা আমি যে নীতিমালায় চাচ্ছি সেটি সম্ভব। এটাকে বলা হয় অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তুমি এই অংশটা রিডিং খুব ভালোভাবে পড়ে দেখবা, এটাতে কিন্তু পরীক্ষার অঙ্ক আসে। বুঝতে পারছো হুম কেমন কথাটা? হ্যাঁ বুঝতে পারছি অ্যামিটারের পাল্লা বৃদ্ধিটা এইরকম, মনে করো আমি একটা ওজন মাপা যন্ত্র কিনছি, এটা দিয়ে মাত্র 100 কেজি পর্যন্ত ওজন মাপা যায়, তার উপর হলে কিন্তু মাপা যায় না। এখন আমি মাপা বলছি না, যায় না আমি তো হ্যাঁ 500 কেজি জিনিস বেচবো, তাহলে 100 কেজির জিনিস দিয়ে ওটা 500 বেচতে পারবো? পারবো না। না তখন আমি কি করলাম, এখানে ভিতরে এমন কিছু পরিবর্তন নিয়ে এলাম যে ওজন ওই 100 কেজির দাগ দিয়ে 500 কেজি মাপা যাচ্ছে। তো ওই রকম নীতিমালা হলো ওটা, ওটার নাম হলো পাল্লা বৃদ্ধি। আমার মনে হয় আমরা প্রায় শেষ পথে চলে আসছি, এখন আছে শুধু ব্যবহারিক, আর তেমন কিছু তো নেই। আছে আর? না আর কিছু তাহলে নাই আজকে কি আর নতুন করে কোনো কিছু? না আর কিছু নিব না হ্যাঁ, নামাজেও যেতে হবে আচ্ছা, আজকে এইটুকুই থাক। আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ, কালকে তো দেখা আচ্ছা হবে, ভাই কথা হবে। হুম তো ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।